54 ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে না নেয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল। গ্রেপ্তারের 3 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। যেটা 54 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং আদেশগুলো দেওয়া হয়েছিল, সেইগুলোকে ব্যাপারে আজকে চূড়ান্ত রায় হলো। আপিল বিভাগ যে রায় দেবেন আশা করি সরকার পদক্ষেপ নেবে। হাইকোর্টের নির্দেশনা মেনেই কাজ করবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফৌজদারি আইন সংশোধনের কথা জানালেন আইনমন্ত্রী। জনগণের উপকারার্থে যদি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আরো সংশোধন করার দরকার হয় তাহলে করবো আমরা নিশ্চয়। কোর্টে যা নির্দেশনা দেয় আমরা সেটা পালন করি এবং সেটাই করি। এখন যেটা নতুন ভাবে যেটা আসছে সেগুলো আমরা অবশ্যই দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জনকে কুপিয়ে হত্যা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারে পিটিয়ে 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। মান নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। কঠোর অবস্থানের তাগিদ। বরাদ্দ কমে যাওয়ায় স্বাস্থ্য সেবা চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সঠিকভাবে বণ্টনের দিকে জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 1 দশক পর নতুন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। বিনা পরোয়ানায় 54 ধারায় গ্রেপ্তার করার আগে সন্দেহভাজনকে পরিচয়পত্র দেখাতে ও গ্রেপ্তারের কারণ জানাবে পুলিশ। এ বিষয়ে 15 দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পাবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 54 ধারায় গ্রেফতারের বিষয়ে 2003 সালে দেয়া উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে পরের বছর আপিল করেন রাষ্ট্রপক্ষ। এর প্রায় 13 বছরের পর মঙ্গলবার রায় দেন আপিল বিভাগ। রিটকারীর আইনজীবীরা জানান, এই রায়ের ফলে বিনা ওয়ারেন্টে 54 ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের 15 দফা নির্দেশনা মানতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। প্রথাগতভাবে এই হাইকোর্টের নির্দেশ যেটা ছিল, তাদের অ্যাপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি যে এই নির্দেশনাগুলো প্রতিপালন করা একটি রাষ্ট্রীয় কর্তব্য। যে কোনো ধরনের নির্যাতন, হেফাজতের বিরুদ্ধে এবং যে কোনোখানে একেবারে নিষিদ্ধ, যে কোনো ধরনের অমানবিক সাজা নিষিদ্ধ। এই 2টি ধারা পরিপূর্ণ ব্যাখ্যা আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে পাবো, বিশেষ করে যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে। রায়ের পরে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সরকার। এক একটা ঘটনার ক্ষেত্রে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে হতে পারে, তবে যাই নিক না কেন এটা আদালতের নির্দেশের আলোকে নিতে হবে এবং আদালতও আশা করি আমাদের যে বাস্তব অবস্থা এটাকে বিবেচনায় নেবেন। 1998 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে 54 ধারায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। পরে এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন ব্লাস্ট সহ কয়েকটি মানবাধিকার সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 54 ধারাসহ ফৌজদারি কার্যবিধির বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনেই কাজ করবে সরকার। আপিল বিভাগের রায়ের পর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি বলেন, কেউ যদি 54 ধারার অপপ্রয়োগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কোর্টে যা নির্দেশনা দেয় আমরা সেটা মানে পালন করি এবং সেটাই করি। এখন যেটা নতুন ভাবে যেটা আসছে সেগুলো আমরা অবশ্যই দেখবো, এর বাইরে কিছু করার তো আমাদের নেই। আমাদের কাছে লিখিতভাবে আসুক, পূর্ণাঙ্গ রায়টা আসলে আমরা ওইটা ব্যবস্থা নেব। আর আমরা বলছি যে আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। যদি কেউ অপব্যবহার করে তার বিরুদ্ধে কিন্তু মানে আমরা ব্যবস্থা, আমাদের ডিপার্টমেন্টাল ব্যবস্থা হয় অপব্যবহার করলো, সেটাও আছে, সেটাও কিন্তু চালু আছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসারে ফৌজদারি আইন সংশোধন হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 54 ও 167 ধারার সংশোধনীর রায় বহাল করে হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। কল্যাণের স্বার্থে যেন এটা ব্যবহার করা যায় সেই রকম করার জন্যই কিন্তু এটাকে প্রসিজিওরটা আপনার সংশোধন করা হয়েছে। আমি আপনার প্রশ্নে বলছি, জনগণের উপকারার্থে যদি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আরো সংশোধন করার দরকার হয় তাহলে করবো আমরা নিশ্চয়ই। এবার অন্য প্রসঙ্গ। ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাভারের আমিন বাজারে পিটিএ 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বিচার কাজ দেরি হচ্ছে। এছাড়া বিচারকে বাধাগ্রস্ত করতে আসামি পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহত ছাত্রদের স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন সাদিকুর রহমান। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাত সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ঘুরতে যায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পড়ুয়া 7 শিক্ষার্থী। হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তারা। চাপাতি, রড ও লাঠির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় 6 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় আল আমিন। 3 জনকে আগে একসাথে আক্রমণ করে, তখন যখন আমাদের মারে আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার জ্ঞান ফিরে, আমি আর কাউকে দেখিনি। পুলিশ মিডিয়ার সামনে আমাদের অস্ত্র দিয়ে বলতেছে যে আমাকে এটা তোদের, এটা বল। তখন আমি কোশ্চেন করলাম যে যদি এটা আমাদের হয় তাহলে আমরা মারা গেলাম কেন। প্রথমে নিহত শিক্ষার্থীদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। এই ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটির অভিযোগ গঠন করা হলেও ধীর গতিতে এগোচ্ছে এর কার্যক্রম। সন্তান হারানোর ক্ষত না মুছতেই আসামি পক্ষের নানা হুমকিতে আতঙ্কিত নিহতের স্বজনরা। 2 জন নিয়ে সাক্ষী দিতে গেছিলাম, ওই সাক্ষীর পরে দেখা যায় ওই এলাকায় আমি কাজ করি, কয়েকজন আমার ডাইরেক্ট হুমকি দিছে, 6টারে মারছি না তোর মেয়েরা আর 4 কেয়ার বেশি। 5 বছর শেষ হয়ে গেল, এখনো পারলো না, এর কোনো বিচার হইবে না। হাইকোর্টের তো অগ্রিম জামিন নিয়ে যায় স্বীকারোক্ত আসামি। তারা খুব প্রত্যাশীল লোক, কাছে গেলে কি আমরা পারি, আমরা তো গরিব মানুষ। ঘটনার 5 বছর পর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে থেমে গেছে মামলার কার্যক্রম। আর কত বছর লাগবে বিচার শেষ হতে তাও জানেন না সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিকটিমদের কথা বলতে চায়, ওনারা ভয় পাচ্ছেন, ওনারা ভয় পেয়ে সাক্ষ্য দিতে আসতেছেন না। কিন্তু এই মামলা প্রমাণ করতে গেলে তাদেরকে কোর্টে আসতেই হবে, যেহেতু তারা সাফারার। তারপর আমরা ডাক্তার, ম্যাজিস্ট্রেট সাক্ষীটা আমরা নিতে পারি। পুলিশ যেটা করে সেটা তো ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করছেন। আলোচিত মামলাটির 60 জন আসামির মধ্যে মাত্র 1 জন কারাগারে, প্রধান আসামি সহ 52 আসামি জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে। এছাড়া মামলাটির মোট 92 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র 35 জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, 5ম পর্বের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর পক্ষে গত রাতে প্রচারণায় অংশ নেন চা বিক্রেতা ইবাদ। পরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই ইবাদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। আমি একটা দৌড় দিয়া এন গেছি, যাইয়া দেখি আমার জামাইরে মাইরে লাইছে। আমি এটার বিচার চাই। সকালবেলা আমি খবর পাইলাম যে আমার কালকে যে আপনার কর্মী মিছিল লয়ে গেছে, তারা তো মেরে লাইছে। এই আমি শূন্য দৌড়ে এলাম। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে জমে উঠেছে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার 16টি ইউনিয়নে 5ম ধাপের নির্বাচন।
দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন দল বা প্রতীক দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। একই ছাদের নিচে দুই প্রার্থীর বসবাস। একদিকে সাবেক মন্ত্রী পুত্র নৌকা প্রতীক নিয়ে, অন্যদিকে তারই চাচি একই ইউনিয়নের 18 বছরের চেয়ারম্যানের স্ত্রী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। তবে নির্বাচনী মাঠে দুজনই দোষারোপ করছেন একে অপরকে। বিরোধী দলীয় সরকারি পদপ্রার্থী তার হুমকি ধুমকি, রাস্তাঘাটে মারধর, কর্মীদের উপরে মারধর, এসব যদি সে না করে তাহলে অবশ্যই আমি বিপুল ভোটে জয়ী হব। কবরস্থানের টাকা থেকে শুরু করে মসজিদের টাকা শুরু করে এবং এলজিএসপির যে বহু টাকা তিনি আত্মসাৎ করেছেন, সেজন্য তাকে বিষ্ণুপুরবাসী প্রত্যাখ্যান করেছেন। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। জয় নিশ্চিত করতে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও ভোটাররা বলছেন সৎ ও যোগ্য মানুষকেই বেছে নেবেন তারা। দল মত বুঝি না, আমরা ভালো লোককে বুঝি, ভালো লোক যাকে মনে করব আমরা তাকেই ভোট দেব। কাজ কামে যায় ভালো দেখাই ভেবেছেন তাকে আমি কিন্তু ভোট দেব। আমরা যোগ্য প্রার্থী, সৎ চরিত্রবান যাকে আমরা মনে করব সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 28 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করিয়েছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যে সকল কার্যাবলী করা দরকার আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। 3টি উপজেলার 16টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 86 জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনের মেম্বার পদে 765 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার 16টি ইউনিয়নও। 28 মে পঞ্চম ধাপে এসব ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নাওয়া খাওয়া ভুলে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দলীয় নির্বাচন হওয়ায় জয় নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসাবে গুরুত্ব দেব। সরকারি দলের লোকজনের হুমকি, কাজে বাধা দেন, পোস্টার লাগানোর বাধা দেন, সেই কারণে স্বাভাবিক মানুষ এটাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে। আমরা আশা করছি যে আগামী পঞ্চম ফেজের নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বললেন প্রক্টর। হোটেলের মানসম্মত পরিবেশ ও খাবার নিয়ে আলোচনার সমালোচনা রয়েছে অনেক আগ থেকেই। তবে এ নিয়ে সাধারণ মানুষ এখনো সচেতন হতে পারেননি। অনেকে সস্তায় এসব খাবার গ্রহণ করলেও অজান্তেই শরীরে জন্ম নিচ্ছে নানা অসুখ। ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে এসব হোটেল নিয়ন্ত্রণের দায় সরকার এড়াতে পারে না। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। মতিঝিলের দুপুরবেলা মধ্যাহ্ন বিরতিতে অফিস পাড়া কিছুটা ঝিমিয়ে পড়লেও ব্যস্ত হয়ে ওঠে এখানকার খাবারের দোকানগুলো। এ সময়ের ব্যস্ততা থেকে বাদ যায় না ফুটপাতের ভাসমান হোটেলও। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, এমন প্রশ্নগুলো মেনে নিয়েই দুপুরের খাবার শেষ করেন এখানকার ভোক্তারা। কারণ একটাই, সস্তা মূল্য তালিকা। ভর্তার আইটেম আছে যে 20 টাকা, মাছের আইটেম আছে 40 টাকা, আর ডিম আছে যে 20 টাকা, মাছ আছে যে 40 টাকা, চিংড়ি আছে 50 টাকা। গাড়ি চালক আলমগীর প্রতিদিনই কাজের ফাঁকে এই হোটেলগুলোতে খেতে হয় তাকে। দাম কম হওয়াতে খাবারের মান ও পরিবেশ নিয়ে তার মতো অনেকেই
প্রশ্ন তুলতে চান না। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, কিন্তু ওরকম কোনো সমস্যা বলতে পারি না। বাইরের খাবার খায়, বাসাতে খাবার আনতে পারি না, সমস্যা। এবার ইট সিমেন্টের হোটেলগুলোর দিকে আসা যাক। রাজধানীর চাংখারপুল এলাকা, সকালের নাস্তার পর হোটেলে হোটেলে চলছে নতুন প্রস্তুতি। খাবার তৈরির নিয়মিত এই প্রস্তুতি নতুনভাবে শুরু হলেও পরিবেশ বরাবরের মতোই অস্বাস্থ্যকর। বাইরে থেকে বোঝা না গেলেও রান্নাঘরের ভেতরের পরিবেশে অবাক হতে হবে যে কোনো ভোক্তাকে। আর এ নিয়ে সহজ স্বীকারোক্তি হোটেল পরিচালনাকারীদের। যতটা পরিবেশ না, আরো পরিবেশ হবে, যেহেতু আপনি যখন নিচ্ছেন এটা বন্ধ আছে, এখন ওপেন হবে, সব পরিবেশ ঠিক হয়ে যাবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, খাবার মান তো ভালো, তা আর উন্নত করা দরকার। ঘরোয়া পরিবেশে খাবার তৈরির কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহকারী হোটেলগুলোর বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সিটি কর্পোরেশন থেকে তারা যদি তদারকি টিম করে এবং যদি বিভিন্ন এরিয়াতে যদি তাদের একটা মনিটরিং থাকে, তাহলে অবশ্যই দায় দায়িত্বটা সরকারকে নিতে হবে। কারণ এটা ব্যক্তিগত কোনো পর্যায়ে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সারা বাংলাদেশে বা সারা ঢাকা শহরে এই অর্গানাইজ ওয়েতে এটা করা সম্ভব নয়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এসব খাবারের হোটেল নিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমে যাওয়ায় জনগণের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হওয়ায় স্বাস্থ্য খাতের প্রায় ৬৫% ব্যয় বহন করছে সাধারণ জনগণ। তাই আগামীতে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা সঠিকভাবে বন্টনের দিকে জোর দিলেন চিকিৎসা খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। ক্রমবর্ধমান মানুষের নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে না স্বাস্থ্যসেবার মান। সরকারি তথ্য মতে বিগত 5 বছরে দেশের মোট বাজেটের পরিমাণ দ্বিগুণের বেশি হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2%। এই অবস্থা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা চিকিৎসা বিশেষজ্ঞদের। বাজেটে যদি তারা এই বিনিয়োগ না বাড়ায়, তাহলে কিন্তু ওই চিকিৎসা খাত বেসরকারি খাতে থাকবে, চিকিৎসা খাতে চিকিৎসকদের সাথে সরকার এবং জনগণের ভুল বুঝাবুঝি হবে, একটা বিপর্যস্ত পর্যায়ে যাবে। এই অপ্রতুল বরাদ্দের মধ্যে প্রায় 80% ব্যয় হয় বেতন ভাতা, চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও অবকাঠামো উন্নয়নের। গ্রাম, থানা ও উপজেলায় অবকাঠামো উন্নয়নের সাথে সমন্বয় করে চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ না হওয়ায় প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একটা সিংহভাগ বাজেটের অর্থ ঔষধে চলে যাচ্ছে এবং ইনভেস্টিগেশনে যাচ্ছে। সেটাকে বরং আমাদের যে প্রিভেন্টিভ কেয়ার অভ্যাস, আমাদের সচেতনতা, আমাদের ধূমপান ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং বাজেটকে আসলে তাহলে সেই দিকে ছড়াতে হবে। তখন কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তবে আগামীতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালে তা বন্টনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাকে অগ্রাধিকারের পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। প্রাথমিক যে চিকিৎসাটা আমাকে কিন্তু যোগটা দিতে হবে ওই জায়গাতেই এবং বিনিয়োগটা করতে হবে ওই জায়গাতে, যাতে স্বাভাবিক যে চিকিৎসা প্রক্রিয়াগুলো আছে হায়ার স্কিল বা স্পেশালাইজ না, তারা যাতে শহরমুখী না হয়। সুতরাং আমার মনে হয় যে গ্রামীণ চিকিৎসা বাজেট বাড়াতে হবে, এফেক্টিভলি ওইখানেই এই চিকিৎসার বন্দোবস্ত করে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশনা অনুযায়ী একটি দেশের মোট বাজেটের কমপক্ষে 10% স্বাস্থ্য খাতে ব্যয়ের কথা থাকলেও দেশে প্রতি বছর ব্যয় হচ্ছে অর্ধেকেরও কম। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। রোববার রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে বলে দাবি নির্যাতিতার। মেয়েটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জের জিঞ্জিরার একটি স্কুল থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিশোরী জানায়, মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই ছাত্রের সঙ্গে। এরপর নিয়মিত ফেসবুকেই যোগাযোগ হতো দুজনের, মাঝে মধ্যে মুঠোফোনেও কথা হতো তাদের। নির্যাতিতা জানান, রোববার সকালে ছেলেটির সঙ্গে তার দেখা হয়। পরে কৌশলে তাকে মতিঝিলের একটি আবাসিক হোটেলে আটকে রেখে রাতভর পাশবিক নির্যাতন চালায় ছেলেটি।
টিএসসিতে বইসা তারপর আমরা শহীদ মিনারে গেছি। ওইখান থেকে যেয়ে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, তো আমি বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, তো সে একটা ড্রিঙ্কস আনছে, ড্রিঙ্ক খাইছি আমরা। এরপর একটু মাথা কেমন জানি ঝিমঝিম করতেছিল, ভাল লাগতেছিল না। পরে যে আমার মানে সন্ধ্যা হয়ে গেছে, ভয় ঢুকে গেছি ভিতরে যে আমার বাসায় যেতে হবে, আমি চিল্লাচিল্লি করতেছিলাম। পরে বলছে ঠিক আছে আমি তোমার বাসায় দিয়ে আসবো, এই কথা বললে সে রিক্সা ঘুরায় মতিঝিলের দিকে নিয়ে। মেয়েটির বাবা জানায় রোববার সকালে বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে তার মেয়ে বাসা থেকে বের হয়। বিকেল নাগাদ বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেন তারা। কই যাও? কারণ আমি তো যাইতে আসি আর আসতে আসি, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবো। মেয়ে আর খোঁজ করে আমি পাইতে আসি না। বিকাল 3টাতে আমার তো মাথা ঠিক নাই, মেয়ে কই গেল। এখন সবাই বলতে মেয়ে তো থাকার মেয়ে না, হ্যাঁ, এ কোনো বিপদে পড়ছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। দোষী হয়ে থাকে যে মানে যেটা শুনছি, যদি মানে এখন না যখন বলবে বা মামলা করবে, যেহেতু আপনারা ওখানে আছেন আপনাদেরকে যেহেতু বলছে, তার মানে আমাদের ওই ছাত্র জড়িত নিশ্চয়ই। আর সে যেহেতু জড়িত, মামলা হয়ে গেলে মামলার কাগজটা আমাদের কাছে আসলে আমরা একাডেমিক যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটা মানে। নির্যাতিতা মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পরকীয়া প্রেমের জেরেই খুন হয়েছেন সায়েম গ্রুপের এজিএম মনিরুল ইসলাম। মনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গোয়েন্দা কর্মকর্তা জানান 22 মে সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করেন তারা। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মোরসালিনের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল নিহত মনিরের। এ নিয়ে মোরসালিন দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ ছিল, আর এই ক্ষোভ থেকেই মোরসালিন বাকি সহযোগীদের নিয়ে পরিকল্পনা করে মনিরুল ইসলামকে হত্যা করে। গত 17 মে সায়েম গ্রুপের এজিএম মনিরুল ইসলাম নিখোঁজ হন। দাবি করে রাজধানীর সবুজবাগ থানায় জিডি করে তার পরিবার। পরের দিন নন্দীপাড়া ঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুরসালিনের মার সাথে এই যে মৃত ভিকটিম মনিরুল ইসলাম, তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় এবং সেটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। তো এটা মুরসালিনরা ওরা 3 ভাই 1 বোন। তো এটা তারা দেখতে দেখতে এক পর্যায়ে এটা নিয়ে তাদের মধ্যে প্রচন্ড রকমের ক্ষোভ তৈরি হয় এবং এই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মতিউর রহমানকে আটক করা হয়েছে। ভোরে রূপগঞ্জ উপজেলার কাহিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, খাদিজা আক্তারের স্বামী মাদকাসক্ত ছিল, প্রায়ই টাকার জন্য তাকে মারধর করত মতিউর রহমান। এ নিয়ে গতকাল রাতে 2 জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ ভোরে খাদিজার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাহিনা এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমানকে আটক করে পুলিশ। আইপিএল এর খবর, ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট লায়ন্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। এই ম্যাচের জয়ী দল সরাসরি নিশ্চিত করবে ফাইনাল, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকবে হেরে যাওয়া দলের। প্রথম 7 ম্যাচে মাত্র 2টি জয় পেলেও পরের 7 ম্যাচের 6টিতেই জয় তুলে নেয় দ্বিতীয় স্থানের থেকে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। এবারের আসরে 3বার 200-এরও বেশি দলীয় স্কোর করেছে বিরাট কোহলির দল। ব্যাট হাতে কোহলি, ডিভিলিয়ার্সের পাশাপাশি বোলিংয়ে যুবেন্দ্র চাহাল আছেন দুর্দান্ত ফর্মে। এবারের আসরে সর্বোচ্চ 19 উইকেট শিকার করেছেন চাহাল। এছাড়া খেলাটা হবে বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে, যেখানে কদিন আগেই গুজরাট লায়ন্সকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দেয় আরসিবি। তাই চেনা মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোহলি ডিভিলিয়ার্সরা। অন্যদিকে প্রথম আসরেই চমক দিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাটে আছেন প্রিন্স ম্যাককালাম, ব্র্যাভোর মতো হার্ড হিটাররা। সঙ্গে দারুণ নেতৃত্ব দিচ্ছেন সুরেশ রায়না। লিগ পর্বে 2বারের মুখোমুখি দেখায় 1বার করে জয় পেয়েছে গুজরাট ও আরসিবি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় রাত 2টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নন হজকিন্স লিম্ফোমা সহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শারীরিক অবস্থার অবনতি হলে গত 13 মে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। খালেদা ইকরাম 2014 সালে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। তার প্রতি শোক জানিয়ে বুয়েটের সব একাডেমিক কার্যক্রম আজকের মতো বন্ধ রয়েছে। কাল তার মরদেহ ব্যাংকক থেকে দেশে আনা হবে। খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন অন্তত 7 জন। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে গুইমারা, বাইলাছড়ি ও আলুটিলা এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা। এতে গাড়ির অন্তত 7 যাত্রী আহত হন। অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইউপিডিএফ এর 27তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসনের বাধার অভিযোগে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। দুপুরের সময় আরো থাকছে বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সহ নানা সমস্যায় ব্যাহত চাঁদপুর বিসিক শিল্প নগরীর উৎপাদন কার্যক্রম। দুর্ভোগে মালিক শ্রমিক, শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। 1 দশক পর নতুন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে এই 2টি কন্টেইনার টার্মিনালে ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। এর মধ্যে 10.5 একর জায়গার উপর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি আর জেসিবি টার্মিনালকে সংস্কার করে তৈরি করা হবে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল কেসিটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামে সবশেষ 2007 সালে তৈরি করা হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনো কন্টেইনার টার্মিনাল তৈরি করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে আমদানি রপ্তানি যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনি কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণও রেকর্ড ছাড়িয়েছে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য এই টার্মিনালগুলি ভেরি ইম্পর্টেন্ট। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, কর্ণফুলী টার্মিনাল, কন্টেইনার শিপমেন্টটা বাড়াচ্ছে এবং বাইরে থেকে কন্টেইনার আসতেছে এবং আমাদের আর্মি সেক্টরে রেডিমেড গার্মেন্ট সেক্টরের এক্সপোর্টটা অনেক বেড়ে গেছে। তৈরি পোশাক খাত রপ্তানিকে 2021 সালের মধ্যে $50 বিলিয়ন উন্নীত করার চ্যালেঞ্জও রয়েছে। এখন $28 বিলিয়ন বন্দরের যেই সক্ষমতা, বন্দর এটাকে যদি আমরা $50 বিলিয়ন যখন যাবো, এই সক্ষমতাটা বাড়াতে হবে। এই অবস্থায় নতুন করে 2টি কন্টেইনার টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথমে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ করব এবং এর পরবর্তীতে একটি বার্থ করে আমরা কেসিটি নির্মাণ করব এবং এই দুটার ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কন্টেইনার হ্যান্ডেলিং এ আরো বৃদ্ধি পাবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এই 2টি কন্টেইনার টার্মিনাল পুরোদমে অপারেশন শুরু করলে কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ যেমন কয়েক হাজার বাড়বে, তেমনি এখানে একই সময়ে অন্তত 4টি জাহাজ অবস্থান নিয়ে পণ্য উঠানামা করাতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 6,950 কোটি টাকা ব্যয়ে 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে 4,147 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পগুলো হল 3,182 কোটি টাকা ব্যয়ে ঢাকার পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প এবং 2,388 কোটি টাকা ব্যয়ে দেশের 64টি জেলা সদরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ। 6টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এই 6টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 6,950 কোটি 23 লক্ষ টাকা। প্রথম প্রকল্পটি হচ্ছে আমাদের ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প। ঢাকা পানি সরবরাহের জন্য এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার ইতিমধ্যে বৃহত্তর ঢাকার জন্য বলছে অনেকগুলো প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং অনেক প্রকল্প বাস্তবায়ন আমরা করেছি। ইউরোপীয় ইউনিয়ন যে সন্ত্রাসী চক্রের কথা বলছে তা ভাঙতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে রিমান্ডে নিতে হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বেগম জিয়া সন্ত্রাসীদের লালন করছেন। ষড়যন্ত্রের পেছনে শুধুমাত্র আসলাম চৌধুরী নয়, বেগম খালেদা জিয়াও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং লন্ডনে তারেক জিয়া সহ এই মোসাদের সাথে বৈঠক হয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে, ধর্তব্যের মধ্যে নিয়ে সবাইকে
জিজ্ঞাসাবাদ করা হোক, রিমান্ডে আনা হোক। তাহলে এই সন্ত্রাসের চক্র ইউরোপিয়ান রাষ্ট্রদূতদের ভাষায় ভাঙা আমাদের পক্ষে সম্ভবপর হবে, অন্যথায় সম্ভবপর হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে নিজেদের স্বার্থে মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে ইসলামী দলগুলোকে মাঠে নামার অনুরোধ করেছে আওয়ামী লীগ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। যারা সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে, বারবার তারা কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলেন, তারা এখন আসলাম চৌধুরীর একটি কল্পকাহিনী রূপকথা সাজিয়ে খুব প্রচার দিয়ে বেড়াচ্ছে। এগুলোকে নিয়ে ইসলামী দলগুলোকে মাঠে নামতে বলেছে। ভারত এই সরকারকে তারা জোরালো সমর্থন দেন। তাহলে সেই দেশের মাটিতে ষড়যন্ত্র হয় কি করে? বরগুনায় আবারও বেড়েছে লোডশেডিং। দিনে ও রাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। এ ব্যাপারে বিভিন্ন সময় আন্দোলন করলেও সমস্যার সমাধান পাচ্ছেন না তারা। অবশ্য পল্লী বিদ্যুৎ বলছে ওজো পাডিকোর জন্য অতিমাত্রায় লোডশেডিং করতে হচ্ছে তাদের। আর ওজো পাডিকো বলছে নিরুপায় তারা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গরমের মাত্রা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বরগুনায় বাড়ছে লোডশেডিং এর মাত্রা। গত প্রায় 15 দিন ধরে 24 ঘন্টার মধ্যে 12 থেকে 13 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। তবে পৌর শহরের প্রায় 12,000 গ্রাহকের চেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতে 46,000-এরও বেশি গ্রাহক। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 16 থেকে 18 ঘন্টায় থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে পল্লীর গ্রাহকেরা প্রায় বিক্ষোভ মিছিল করছেন। 8 ঘন্টার ভিতর কিনে 5 বার যায়, আবার 5 বার আসে। ঘন ঘন লোডশেডিং দিয়ে জনজীবন বিচ্ছিন্ন করে দিতেছে, মানুষের অশান্তি সৃষ্টি করতেছে। দৈনিক এমন হয় যে 2 ঘন্টা উপরে 3 ঘন্টা, এর বেশি আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তবে পল্লী বিদ্যুৎ বোর্ড বলছে ওজো পাডিকোর নিয়ন্ত্রণ সাবস্টেশন থেকে ব্রেকারের সেটিংস কমিয়ে রাখায় গ্রিড থেকে দেয়া বরাদ্দ পাচ্ছেন না তারা। পল্লী বিদ্যুতের জন্য একটা 33 কেবি ব্রেকার রয়েছে, সেই ব্রেকারের সেটিংসটা তারা কমিয়ে রেখেছে, যার কারণে আমরা আমাদের সর্বোচ্চ লোডের যে পিক আওয়ারে যে আমরা ডিমান্ডটুকু পাই, সেই ডিমান্ডের প্রেক্ষিতে আমরা যে সরবরাহটুকু পাই সেটুকু আমরা পাই না এই সেটিংসের কারণে। অবশ্য ওজো পাডিকোর কর্মকর্তা বলছেন, শহরের গুরুত্ব বেশি দিয়ে গ্রিড থেকে পাওয়া বরাদ্দ বন্টন করছেন তারা। শহরের উপর দিয়েই তো লাইনটা গেছে, তা শহরকে তো বন্ধ রেখে বাইরে বিদ্যুৎ দেওয়া সম্ভব না সীমিত লোডের ক্ষেত্রে। আর যদি লোড মোটামুটি মধ্যম অবস্থায় পাওয়া যায় তাহলে তথাপিও এই লাইন বন্ধ করা হয় না। 46,000 গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পল্লী বিদ্যুতের 7.5 মেগাওয়াট ও ওজো পাডিকোর 12,000 গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু বর্তমানে গ্রিড থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চাঁদপুর বিসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। এই অবস্থায় ভালো নেই মালিক শ্রমিক কেউই। তবে অচিরেই সমস্যার সমাধানের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষ্ণকান্তের ছবি ও ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1996 সালে 10 একর জায়গা জুড়ে গড়ে ওঠে চাঁদপুরের বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর 68টি শিল্প প্লটের মধ্যে 35টিতে শুরু হয় উৎপাদন কার্যক্রম। রপ্তানিমুখী পোশাক ও প্লাস্টিকের পাইপ থেকে শুরু করে নানা ধরনের খাদ্যপণ্য তৈরি হয় কারখানাগুলোতে। আর এজন্য দরকার পড়ে প্রতিদিন অন্তত 10 মেগাওয়াট বিদ্যুৎ। তবে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে সার্বিক উৎপাদন কার্যক্রম। সেই সাথে যোগ হয়েছে পানি, ড্রেনেজ ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এতে 4 ঘন্টা বসে থাকলে কোম্পানি আমাকে বেতন দেয় না। আমরা ফুলাপাইন পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। সুপেয় পানির অভাব, ফ্যাক্টরির জন্য যে সমস্ত পানির প্রয়োজন সেই পানিটা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, যাতায়াত ব্যবস্থা আসলে অনেক দুর্বল। এই অবস্থায় বিনিয়োগ হারাতে বসেছেন শিল্প মালিকরা। নানামুখী সমস্যার মধ্যেও আমরা আমাদের উৎপাদন অব্যাহত রেখেছি। বিশেষ করে আমরা অনেক প্রচুর টাকা বিনিয়োগ করেছি। আমাদের ইনভেস্ট থেকে আমরা কোনো ব্যাক পাইতেছি না এবং 30টা ফ্যাক্টরির মধ্যে 5টা ফ্যাক্টরির কোনো লাভজনক অবস্থা নাই। এই সমস্যার সমাধান চাই। তবে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। বিষয়টি আমি জিএম পল্লী বিদ্যুৎ সমিতিকে জানিয়েছি এবং ডিস্ট্রিক্ট কনভেনশন মিটিং এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। বাজেট আসলে আমরা বিষয়টি সমাধান করতে পারব। সংশ্লিষ্টরা জানান, চাঁদপুর বিসিক শিল্পনগরীতে 3000 শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, চাঁদপুর।
বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের সব সময় উপেক্ষা করা হয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা বিদ্যমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে রূপান্তরিত করারও দাবি জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। ধর্ম মন্ত্রণালয়ের বাজেট অনুযায়ী ধর্মীয় সংখ্যাগুরু জনগোষ্ঠীর মাথাপিছু বরাদ্দ যে ক্ষেত্রে প্রায় 11 থেকে 12 টাকা, সংখ্যালঘু জনগোষ্ঠীর মাথাপিছু বরাদ্দ সেক্ষেত্রে মাত্র 3 টাকা। যদিও সংবিধানের অঙ্গীকার অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিককে সমভাবে দেখতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে বিদ্যমান বৈষম্য জিয়ে রেখে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের 9ম গ্রেডে উন্নীত করে বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। 16 জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রধান শিক্ষকগণকে 10ম গ্রেডে অর্থাৎ 16,000 টাকা এবং সহকারী শিক্ষকগণকে 11তম গ্রেডে অর্থাৎ 12,500 টাকা বেতন স্কেল পুনর্নির্ধারণ করে বৈষম্য দূর করার ব্যবস্থা করা। অবিলম্বে বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যমান প্রধান শিক্ষকদের শূন্যপদ পূরণ ও পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ন্যায় বেতন স্কেল প্রদান করা। আগামী 16 জুলাই 2016 খ্রিস্টাব্দের মধ্যে দাবি পূরণ করা না হলে 18 তারিখের মানববন্ধন কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী এডেনে আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ। আহত হয়েছে আরও প্রায় 25 জন। কর্তৃপক্ষ জানান, সোমবার এডেনের খোর মাকসারে একটি সেনা নিয়োগ কেন্দ্রকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত 25 জন। এ ঘটনায় আহত হয় 23 জন। একই সময়ে একজন সামরিক কমান্ডারের বাড়ির সামনে অপেক্ষমান একদল নিয়োগপ্রাপ্ত সেনার ওপর দ্বিতীয় বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে 24 জন নিহত হয় ও আহত হয় বেশ কয়েকজন। এখনো পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি। তবে ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের কাশ্মীরের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশে মোহাম্মদের শীর্ষ কমান্ডার সহ 2 সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় ওই 2 সন্ত্রাসী নিহত হয়। এর আগে একই দিন সকালে শ্রীনগরে আলাদা 2টি স্থানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল সহ 3 পুলিশ নিহত হয়। হামলার পর পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসীরা। তবে পুলিশের উপর হামলাকারীদের সঙ্গে নিহত সন্ত্রাসীদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। భద్రతా బలగాల మధ్య కాల్పులు జరిగాయి. ఈ భారీ ఫైరింగ్ లో 2 ఉగ్రవాదులను సైన్యం మట్టుపెట్టింది. ঘরোয়া ফুটবলের খবর। আবারও পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 10 জুন ফেডারেশন কাপ শুরু হয়ে তা শেষ হবে ঈদ উল ফিতরের আগেই। আর 15 জুলাই শুরু হবে প্রিমিয়ার লিগ। এমনটাই জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মোর্শেদি। লিগে ভেন্যু বাড়াতে বাফুফের পরিকল্পনা থাকলেও ক্লাবগুলো তাতে ইতিবাচক সাড়া দেয়নি। তাই ব্যাপারটি কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ঘরোয়া ফুটবলের শিডিউল বারবার পেছানো বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নয়। স্বাধীনতা কাপের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল ফেডারেশন কাপ, কিন্তু আবারও তা পেছানো হলো। 10 জুন শুরু হয়ে ঈদের আগেই আসর শেষ করতে চায় বাফুফে। লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। 10 জুন থেকে আমাদের ফেডারেশন কাপ শুরু হবে, যাত্রা শুরু হবে এবং 12টি দল আমাদের অংশগ্রহণ করবে। এই পেশাদার লিগে যাই অংশগ্রহণ করছে এবং আমরা ঈদের আগেই অর্থাৎ অলমোস্ট অ্যাবাউট 6 দিন আগে আমাদের ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। 15 জুলাই শুরু হবে পেশাদার লিগ। কমপক্ষে 5 ভেন্যুতে লিগ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। তবে ক্লাবগুলো ঢাকার বাইরে যেতে প্রকাশ করেছে অনীহা। 5টা ভেন্যু আমরা এখনো পর্যন্ত আশা করছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী। আমরা এই পর্যন্ত এখনো একটা ক্লাব থেকেও চিঠি পাই নাই। একটা তো আছে, আপনারা জানেন যে চিটাগাং আবাসিক, তাদের তো নিজেদের মাঠ আছে। এটা ছাড়া
কোনো ক্লাব যে কোনো মাঠকে নিয়ে তারা তাদের হোম ভেন্যু হিসেবে চিঠি আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি আমরা নাও পাই তাহলেও আমরা ফুটবল ফেডারেশন নিজেদেরই তত্ত্বাবধানে আমরা ঢাকার বাইরে ভেন্যু নিয়ে ভাগ করে খেলবো আমরা। নির্ধারিত সময়ে আসরগুলো শুরু হবে কিনা তাতে বাফুফের সিনিয়র সহসভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান টেনে আনলেন ক্লাবের চাহিদা। সময়মতো আসরগুলো আয়োজনের প্রতিশ্রুতি দিলেও তা যে আবারও পেছাবে না সেটাই বা কে বলতে পারে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ভিডিও সেশন করেছেন ডাচ কোচ লুডিভ ডি ক্রুইফ। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সফল হতে শীর্ষ মামুনুল জাহিদদের নিয়ে এই ভিডিও সেশন করেছেন লুডভিক। বিশ্বকাপের বাছাই পর্বের 8 ম্যাচে 32 গোল হজম করেছে বাংলাদেশ। তাই ডিফেন্সিভ খেলে শক্তিশালী তাজিকিস্তানকে কিভাবে গোল বঞ্চিত রাখা যায় তা নিয়ে দলকে পরামর্শ দেন লুডভিক। সেশনে নিজেদের ভুলগুলো আর প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো দেখে নেন ফুটবলাররা। 2 জুন দুশানবে আর 7 জুন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফে খেলবে বাংলাদেশ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 54 ধারায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে হাইকোর্টের রায় বহাল, নির্দেশনা মেনে চলবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফৌজদারি আইন সংশোধনের ইঙ্গিত আইনমন্ত্রীর। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জনকে কুপিয়ে হত্যা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারে পিটিএ 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ, আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগ ব্যাধি ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা, কঠোর অবস্থানের তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 1 দশক পর নতুন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।